নমস্কার, দেখছেন এএনএম নিউজ। আপনাদের সঙ্গে আছে আমি সৌমেন। শুরু করছি আজ সারাদিনে। লালবাজার অভিযানে গিয়ে ধৃত 141 জন বিজেপি কর্মীর মধ্যে 7 জনের জামিন খারিজ করে দিল ব্যাংকশাল কোর্ট। আর এর প্রতিবাদে বউবাজার থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মী সমর্থকরা। পাশাপাশি গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ অবস্থানে সামিল হলো বিজেপি কর্মী সমর্থকরা। ইট বৃষ্টি এবং পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টায় বিজেপির 141 জন কর্মীকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। আর এই গ্রেফতারির প্রতিবাদেই শুক্রবার কলকাতা সহ রাজ্যের প্রতিটি জেলায় পথে নামল বিজেপির দলীয় কর্মীরা। দুপুরের পর থেকে বিজেপি কর্মীরা ঘেরাও করেন বউবাজার থানা। বিজেপি কর্মীদের ঠেকাতে থানায় উপস্থিত ছিল বিশাল সংখ্যক পুলিশ। বিক্ষোভের একই ছবি দেখা যায় শিলিগুড়িতেও। শিলিগুড়ির ভেনাস মোড় থেকে হিলকার্ট রোড ধরে একটি মিছিল করেন শিলিগুড়ি জেলা বিজেপি সদস্যরা। পরে বিজেপি কর্মীর রাস্তা আটকে বিক্ষোভ দেখালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। উত্তর দিনাজপুরের রায়গঞ্জও বিক্ষোভ মিছিল বের করেন বিজেপি কর্মী সমর্থকরা। মুর্শিদাবাদও বিক্ষোভ দেখান তারা। হুগলি এবং বর্ধমানও বিজেপি একই কর্মসূচি নেয়। এএনএম নিউজ। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বীরভূম জুড়ে বেআইনি অস্ত্র এবং বোমা উদ্ধারের তৎপর হলো পুলিশ। বিভিন্ন জায়গা থেকে একাধিক আগ্নেয়াস্ত্র এবং তাজা বোমা উদ্ধার হয়েছে। খুলে শুনে রাখুন, কোনো বোমার কারখানা চলবেন না, যা আর্মস আছে রেস্কিউ করুন। বোমা, গুলি, বারুদ, বীরভূম জেলা থেকে যত অভিযোগ, নানুর পাড়ুই থেকে এমন কথা যাতে আর না শুনতে হয়, তার জন্য সিউড়ির প্রশাসনিক সভা থেকে নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর বার্তার পরই জেলার নানা জায়গায় জারি পুলিশি অভিযান। শুক্রবার সকালে এমনই এক তল্লাশিতে কাঁকুরতলার বড়রা গ্রামে মিলল বোমা। সারের গাদায় লুকিয়ে রাখা হয়েছিল একটি ড্রাম, যা থেকে 40টি বোমা আটক করা হয়। এই বড়রা গ্রামে গত সপ্তাহে উদ্ধার হয়েছিল বোমা। শুধু কাঁকরতলা নয়, নানুরেও বোমার খোঁজ পায় পুলিশ। নানুরের পাপুরির গ্রামে মাঠের মধ্যে থেকে বোমা উদ্ধার হয়। ড্রামে 25টি তাজা বোমা রাখা ছিল। দু জায়গাতেই সিআইডির বোম স্কোয়াড বোমাগুলি নিষ্ক্রিয় করে। স্থানীয় বাসিন্দারা পুলিশের এই তৎপরতাকে স্বাগত জানিয়েছে। তবে তাদের সন্দেহ, গ্রামে আরও বোমা লুকিয়ে রাখা হতে পারে। সুব্রত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এএনএম নিউজ, বীরভূম। ঝাড়খণ্ডে বন্ধ সফল করতে হামলা চালালো মাওবাদীরা। বিহারের দুমরি স্টেশনে হামলা চালিয়ে কেবিনে আগুন লাগালো মাওবাদীরা। ঝাড়খণ্ডে বিজেপি সরকারের আদিবাসী বিরোধী নীতির প্রতিবাদেই এই বন্ধ। কেবিন রুমে আর কিছুই অবশিষ্ট নেই, একেবারে ছাই। 29 মে ঝাড়খণ্ডে বন্ধ ডেকেছে মাওবাদীরা। তাদের অভিযোগ, বিজেপি সরকার আদিবাসীদের অধিকার কেড়ে নিচ্ছে। তার প্রতিবাদে এই কর্মসূচি। হাওয়া গরম করতে আগেভাগেই নাশকতার রাস্তায় নেমেছে মাওবাদীরা। বৃহস্পতিবার রাত 11:30 নাগাদ বোকারোর দুমরি বিহার স্টেশনে হানা দেয় তারা। পুলিশ জানিয়েছে 20 থেকে 25 জনের এই দলটি সিগন্যাল এবং কেবিন রুমে আগুন লাগায়। দুমরি বিহার স্টেশনে থাকা একটি মালগাড়ির ইঞ্জিনেও অগ্নিসংযোগ করে তারা। সিআরপিএফ এবং ঝাড়খণ্ড পুলিশ বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে আসে, তবে মাওবাদীদের নাগাল পাওয়া যায়নি। स्टेशन जल के खाक हो गया। कुछ भी मतलब वर्किंग का सामान कुछ भी नहीं बचा स्टेशन में। पैनल से यूटीएस वगैरह जितना है टीएलवी सब खत्म। মাওবাদীরা হ্যান্ডবিল এবং পোস্টার সাটিয়ে দিয়েছে, যেখানে বলা হয়েছে আদিবাসী অধিকার হরণ করতে চায় সরকার। রঘুবর দাসের প্রশাসনকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছে তারা। বন্ধের 4 দিন আগে এই ঘটনা প্রশাসনের মাথা ব্যথা বাড়িয়েছে। ধানবাদ থেকে সিথুন কুমার মোদকের রিপোর্ট, এএনএম নিউজ। মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে একই পরিবারের 4 মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল গ্রেটার নয়ডায়। একই সঙ্গে উত্তর পূর্ব ভারতের এক মহিলা মদ্যপ যুবকদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুললেন। ফের গুরুগ্রামে নিগ্রহের শিকার উত্তর পূর্ব ভারতের এক মহিলা। 1 সপ্তাহের ব্যবধানে ধুলোয় মিশল নারীর সম্মান। পেশায় নার্স ওই মহিলাকে সোনা রোডের কাছে কয়েকজন যুবক শ্লীলতাহানি করে বলে অভিযোগ। ওই এলাকায় রয়েছে মদের ভাটি। কাজ করে ফেরার পথে কয়েকজন যুবক ওই মহিলাকে উত্ত্যক্ত করে। সাহায্য চাইলেও স্থানীয়রা কেউ এগিয়ে আসেনি। आम आदमी तो खड़े था, पूछा मैडम क्या हुआ, छेड़खान हुआ, लेकिन कोई हेल्प करने का नहीं आया। गुड़गांव वाले तो नॉर्थ ईस्ट लड़कियों का तो सुरक्षा नहीं है। অন্যদিকে মধ্যযুগীয় বর্বরতার সাক্ষী থাকলো গ্রেটার নয়ডা।
গাড়ি থামিয়ে একই পরিবারের 4 সদস্যকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। সাবাউতা গ্রামের কাছে গাড়ি থামিয়ে লুটপাট চালায় 6 দুষ্কৃতী। বাধা দিতে গেলে পরিবারের 1 সদস্যকে গুলি করা হয়। তবে এখানেই থেমে থাকেনি নৃশংসতা, ওই পরিবারের 4 সদস্যকে গণধর্ষণ করা হয়। और मारपीट जो करनी है, वो पैसे देने जो भी थे वो सब निकाल दिए। गाड़ी में कितनी महिला थी? गाड़ी में महिला चार थी। কয়েকদিন আগেই এক মহিলাকে গণধর্ষণের ঘটনায় উত্তেজনা ছড়ায় গুরুগ্রামে। সেখানেই ফের শ্লীলতাহানির শিকার উত্তর পূর্ব ভারতের এক মহিলা। অন্যদিকে গ্রেটার নয়ডায় গণধর্ষণের ঘটনায় প্রশ্নের মুখে মহিলা সুরক্ষা। গ্রেটার নয়ডা থেকে তাহির সাইফি ও গুরুগ্রাম থেকে নিরাজ বশিষ্ঠের রিপোর্ট, এএনএম নিউজ। স্ত্রীর দেহ নিয়ে যাচ্ছেন স্বামী, অথচ স্ট্রেচারে করে বয়ে নিয়ে যাওয়ার জন্য চুপচাপ দাঁড়িয়ে থাকলো ভ্রুক্ষেপ করল না হাসপাতালের কর্মীরা। বাড়িতে নিয়ে আসার জন্য সবাই জানেন আবেদন করেছিলেন স্বামী, কিন্তু সবাই জান দেওয়ার পরিবর্তে উল্টে ঘুষ চাইল হাসপাতালের কর্মীরা। অমানবিক এই ছবি উত্তরপ্রদেশের গোন্ডা জেলা সরকারি হাসপাতালের। স্ট্রেচার টেনে নিয়ে যাচ্ছেন যে বয়স্ক মানুষটি, তিনি হাসপাতালের কোনো কর্মী নন। তার নাম আইনুল খান। ভদ্রলোকের স্ত্রী সদ্য প্রয়াত হয়েছেন। হাসপাতাল কর্মীদের সাহায্য না পেয়ে বেড থেকে নিজেই কাঁধে স্ত্রীর দেহ তোলেন। তারপর স্ট্রেচারে করে স্ত্রীর মরদেহ নিয়ে বেরোনোর উদ্যোগ নেন। অভিযোগ, চোখের সামনে এসব চললেও উদ্যোগ নেননি হাসপাতালে কর্মী, নার্স বা চিকিৎসকরা। এখানেই শেষ নয়, দেহের জন্য টাকা দিতে না পারায় সববাহী যান হাসপাতালে কর্মীরা দিতে চাননি বলেও অভিযোগ। অবশেষে আত্মীয়দের সাহায্যে স্ত্রীর দেহ বাড়িতে নিয়ে আসেন আইনুল। অমানবিক এই দৃশ্য উত্তরপ্রদেশের সাহারানপুরের গোন্ডা জেলা হাসপাতালের। कि किन परिस्थितियों में जो है वो उसका शव वो खुद लेकर गया, ये जांच करके इस पे कार्रवाई की जाएगी। গোন্ডা জেলা স্বাস্থ্য নিয়ে অব্যবস্থার ছবি এর আগেও প্রকাশ্যে এসেছে। সম্প্রতি গোন্ডা জেলার একাধিক হাসপাতালে দুর্নীতির খবর স্বয়ং ফাঁস করে দিয়েছিলেন সিএমওইচ। সেই রেশ কাটতে না কাটতেই অমানবিকতার আরও এক নিদর্শন। মুমতাজ আহমেদের রিপোর্ট, এএনএম নিউজ। মিষ্টির দোকানে খাদ্য দপ্তরের হানা। উত্তরপ্রদেশের রায়বরেলি জেলার একাধিক মিষ্টির দোকানে খাদ্যের গুণগত মান যাচাই করতে আচমকা হানা দিলেন খাদ্য দপ্তরের আধিকারিকরা। স্বাস্থ্য দপ্তরের পর এবার পালা খাদ্যের। যোগী সরকার প্রতিটি দফতরের কাজের গুণগত মান বজায় রাখতে চালাচ্ছে জোর নজরদারি। উত্তরপ্রদেশের রায়বেরেলিতে মিষ্টির দোকানে জেলা প্রশাসন ও খাদ্য দফতরের যৌথ অভিযান চালায়। দোকানটি এলাহাবাদের বিধায়ক রামদেবের। দোকানটির রান্নাঘরে পাওয়া যায় গৃহস্থালী গ্যাস, যা বেআইনি। রান্নার গ্যাস ব্যবহারের জন্য দোকান মালিককে জরিমানা করেছে। অভিযান চালিয়ে খাবারে প্রাথমিক ত্রুটি পাওয়া না গেলেও পরীক্ষার জন্য খাদ্যের নমুনা পাঠানো হয়েছে। মুমতাজ আহমেদের রিপোর্ট, এএনএম নিউজ, ফতেপুর। পাক অধিকৃত কাশ্মীরে ভারত বিরোধী স্লোগান, অস্ত্রের আস্ফালন। একটি ভিডিও এই মুহূর্তে ইউটিউবে ভাইরাল।
দেশের দীর্ঘতম সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিংবদন্তি সঙ্গীত শিল্পী ডক্টর ভূপেন হাজারিকার নামে এই সেতুর নামকরণ করা হলো। 26শে মে 3 বছর পূর্ণ করল এনডিএ সরকার। এই উপলক্ষে দেশের দীর্ঘতম সেতুর উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী। অসমের তিনসুকিয়া জেলার ঢোলা এবং অরুণাচল প্রদেশের সাদিয়াকে যুক্ত করেছে ঢোলা সাদিয়া ব্রিজ বা ভূপেন হাজারিকা সেতু। जिसकी आवाज ने हिंदुस्तान को आज भी प्रेरणा दी है और इसी धरती के संतान श्रीमान भूपेन हजारिका ये ब्रिज का नाम भारत सरकार ने भूपेन हजारिका के नाम से करने का तय किया है। শুক্রবার সকালে ঢোলা সাদিয়া সেতুর আনুষ্ঠানিক উদ্বোধনের পর দীর্ঘতম এই সেতু পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। গাড়ি থেকে নেমে সেতুতে বেশ কিছুক্ষণ হেঁটে ঘুরে দেখেন তিনি। এরপর প্রধানমন্ত্রী বলেন, এই সেতু শুধুমাত্র অসম নয়, দেশের গর্ব। के लिए गर्व का विषय है कि इतना हिंदुस्तान का सबसे लंबा ब्रिज आज आसाम के एक दूसरे छोर पर बन रहा है। এই সেতুর উপর দিয়ে 60 টনের যুদ্ধ ট্যাঙ্ক যেতে পারবে। সেতু তৈরিতে খরচ হয়েছে 2056 কোটি টাকা। অসম এবং অরুণাচল প্রদেশের মধ্যে যাতায়াতের ক্ষেত্রে 7-8 ঘন্টা সময় কম লাগবে। প্রধানমন্ত্রী মতে দক্ষিণ এশিয়ার সঙ্গে অসম অরুণাচলের বাণিজ্যিক সম্পর্ক আরও উন্নত হবে। দেশের উত্তর পূর্বাঞ্চলকে আরও এগিয়ে দেবে এই সেতু। সুপার পাওয়ার হয়ে ওঠার ক্ষেত্রেও এই ব্রিজ অগ্রণী ভূমিকা নেবে। গুয়াহাটি থেকে হিরণময় ভট্টাচার্যের রিপোর্ট, এএনএম নিউজ। দেশের দীর্ঘতম সেতুটি শুধুমাত্র সময় বাঁচানোর জন্য নয়, বরং চীন সীমান্তে ভারতীয় সেনাদের নজরদারিতে এই সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ভারতের সবচেয়ে দীর্ঘ সেতুটির নাম কি? এর দৈর্ঘ্য কত? উত্তর যাই হোক না কেন, অতীতের সব রেকর্ড ভেঙে 26শে মে শুক্রবার দেশের নতুন ইতিহাস অসমে। কেন্দ্রীয় সরকারের তৃতীয় বর্ষপূর্তিতে প্রধানমন্ত্রী উদ্বোধন করেন দীর্ঘতম নদী সেতু, নাম ডলা সদিয়া সেতু, যার দৈর্ঘ্য 9.15 কিলোমিটার। সেতুটি অসমের তিনসুকিয়া জেলার ডলা গ্রাম ও ধেমাজি জেলার সদিয়ার ইসলামপুরকে যুক্ত করেছে। ফলে 8 ঘন্টার রাস্তা কমে দাঁড়াবে মাত্র 8 ঘন্টায়। 26 মে তাৰিখে ভাৰতবৰ্ষৰ আটাইতকৈ দীৰ্ঘতম দলংখন ঢলা শদিয়া দলংখনৰ শুভ উদ্বোধন কৰিব। কার্যত অন্তহীন এই সেতুর এপার থেকে ওপার ঠাহর করা যায় না। দীর্ঘ সেতুটি নির্মাণের কাজ 2011 সালের জুনে ইউপিএ জমানায় শুরু হয়। এটি মহারাষ্ট্রের বান্দ্রা ওল্ডি সিলিংকের থেকেও 3.5 কিলোমিটার বেশি লম্বা। নির্মাণ সংস্থা নবযুগের পক্ষ থেকে সেতুটি অসম সরকারের হাতে তুলে দেওয়া হয়। কূটনৈতিক মহলের ধারণা, এই প্রকল্পের মাধ্যমে চীন সীমান্তে নজরদারি করতে সাহায্য করবে। হিরণময় ভট্টাচার্যের রিপোর্ট, এএনএম নিউজ, গুয়াহাটি। আইনি পরিষেবাকে আরও মসৃণ করতে তৎপর হয়েছে কেন্দ্র সরকার। বিচার প্রক্রিয়ার পাশাপাশি বিভিন্ন আইনকে সংশোধনের প্রশ্নেও কেন্দ্র সরকার যথেষ্টই আন্তরিক। এএনএম নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন কেন্দ্রমন্ত্রী পিপি চৌধুরী। मोदी सरकार को 3 साल हो गए हैं, लेकिन इन 3 सालों में आईटी और लॉ एंड जस्टिस मिनिस्ट्री की बात करें तो क्या कुछ उपलब्धियां हासिल की है, आइए बात कर लेते हैं आईटी एंड लॉ एंड जस्टिस मिनिस्टर पीपी चौधरी सर से। लॉ एंड जस्टिस की बात कर ले तो उसमें किस तरीके के सुधार हुए हैं और आगे किस तरीके के सुधार होंगे? न्याय जो है वो जल्दी कैसे मिले, और कुछ कॉमर्शियल केसेस जो हैं बहुत टाइम लगाते थे, डिसाइड होने में समय लगता था, उसके लिए कॉमर्शियल कोर्ट्स एस्टेब्लिश किए गए। उससे केसेस जो हैं फास्ट डील होंगे हाई कोर्ट और डिस्ट्रिक्ट कोर्ट लेवल पे, तो जिससे कि एक इकोसिस्टम बनेगा कंट्री में। आर्बिट्रेशन एक्ट में भी आवश्यक संशोधन किए गए। उस संशोधन की वजह से जो है पहले जो देरी से होते थे आर्बिट्रेशन डिसाइड ऐसे मुकदमे, वो अब जल्दी होंगे। मोटर व्हीकल है, नेगोशिएबल इंस्ट्रूमेंट है, इनमें भी आवश्यक संशोधन किए गए हैं, जिससे कि हमारी पेंडेंसी नए केसेस जो हैं कम हो। जजेज जो अपॉइंट हुए हैं, करीब हमने इस पीरियड में 30 सालों में इतने जजेज अपॉइंट नहीं होंगे जितने कि अभी हुए हैं, हाई कोर्ट जजेज और सुप्रीम कोर्ट जजेज। तो ये मान ले कि जो केसेस हैं वो अब जल्दी से सॉल्व होंगे। यहाँ तक केसेस की डिसाइड करने की बात है, एक जजेज का ही रोल नहीं है और उनकी वैकेंसी का ही रोल नहीं है और उनके अपॉइंटमेंट्स का ही रोल नहीं है। ये एक ऐसी इंस्टीट्यूशन है जिसमें इन्वॉल्वमेंट जो सरकार का भी है, इसमें जुडिशरी का भी है,
और इसमें बाहर का भी बेंच का भी है, और कुछ जहाँ मीडिएशन और कॉन्सिलिएशन है हमारे नेशनल लीगल सर्विसेज अथॉरिटी एक्ट के तहत में लोक अदालत लगती हैं, उसके द्वारा भी केसेस जो हैं वो जल्दी डिसाइड हो सकते हैं। हमारे साथ थे आईटी एंड लॉ एंड जस्टिस स्टेट मिनिस्टर पीपी चौधरी सर, जिन्होंने बताया कि मोदी सरकार के 3 साल हो गए हैं और उन 3 सालों में आईटी एंड लॉ एंड जस्टिस मिनिस्ट्री ने क्या कुछ इनिशिएटिव लिए हैं। वीडियो जर्नलिस्ट विवेक के साथ मैं सुचित्रा मुखर्जी, एएनएम न्यूज के लिए दिल्ली से। গতবারে চ্যাম্পিয়ন্স ট্রফির থেকে এবারে তার দল যথেষ্টই শক্তিশালী এবং ব্যালেন্সড। প্রি টুর্নামেন্ট প্রেস কনফারেন্সে এসে আত্মবিশ্বাসী বিরাট কোহলি। আইসিসির বড় টুর্নামেন্টে দেশকে প্রথমবার নেতৃত্ব দেবেন। স্বাভাবিকভাবেই বেশ উত্তেজিত টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। ইংল্যান্ডে পৌঁছে সে কথাই জানালেন ক্যাপ্টেন কোহলি। সেই সঙ্গে বিরাট জানান 2013-তে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের চেয়ে এবারের দল আরও শক্তিশালী। এবারের দলে অভিজ্ঞতা অনেক বেশি, দলে অনেক ম্যাচ উইনার। The last time we were able to win was because our fast bowlers did really well. The spinners were obviously bowling well. They were in form. The fielding stood out, and the opening partnership was outstanding. So I figured out these were the 3 factors that helped us. Yeah, the team's much fitter from then. The cricketers are much more mature. লোয়ার মিডল অর্ডারে কেদার যাদব, হার্দিক পান্ডিয়ার মতো ক্রিকেটার দলের শক্তি বাড়িয়েছে। এই দল অনেক ব্যালেন্স বলছেন বিরাট। England obviously brings a lot of challenges as far as batting is concerned, and those are challenges that I would certainly love to overcome. Personally, for my growth as a batsman. পরিসংখ্যান বলছে ইংল্যান্ডে তেমন সফল নন ব্যাটসম্যান বিরাট কোহলি। ইংল্যান্ডে এবার ভালো ব্যাটিং করাটাই বিরাটের ব্যক্তিগত চ্যালেঞ্জ। I would say the one thing we needed to strengthen was our lower middle order contribution. But having had Kedar and Hardik do so well in that particular phase of the innings, that has really strengthened our squad really well, and Hardik coming in provides that beautiful balance to us. So that was one area we needed to strengthen. I feel we're pretty balanced going forward. রবিবার পাকিস্তানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফিতে লড়াইয়ে নামার আগে ইংল্যান্ড ও বাংলাদেশের বিরুদ্ধে 2টি ওয়ার্ম আপ ম্যাচ খেলবে বিরাট অ্যান্ড কোম্পানি। স্পোর্টস ব্যুরো, এএনএম নিউজ। জোয়ান ক্রুইফের স্মৃতিতে খুব শীঘ্রই ভারতে হতে চলেছে ভারতীয় প্রাক্তনীদের নিয়ে এল ক্লাসিকো। সব ঠিকঠাক থাকলে সেপ্টেম্বরের 3য় সপ্তাহে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার প্রাক্তনীদের নিয়ে হয়ে যাবে এই ম্যাচ। ব্র্যান্ড অ্যাম্বাসাডর দীপেন্দু বিশ্বাস। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার একঝাঁক প্রাক্তনীদের এবার পা পড়তে চলেছে ভারতে। সব ঠিকঠাক চললে সেপ্টেম্বরের 3য় সপ্তাহে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার প্রাক্তনীদের নিয়ে ম্যাচ আয়োজন করতে চলেছে কৌশিক মৌলিকের ফুটবল নেক্সট ফাউন্ডেশন। আর এই মিশনে কৌশিক মৌলিকের সঙ্গী তথা ব্র্যান্ড অ্যাম্বাসাডর 3 প্রধানের খেলা দীপেন্দু বিশ্বাস। বৃহস্পতিবারই স্যান্টিয়াগো বার্নাব্যুতে সেই চুক্তি হয়ে গিয়েছে। কৌশিক মৌলিক দীপেন্দুদের সঙ্গে ছিলেন রিয়ালের প্রাক্তন তারকারা, 66 চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের গোলদাতা আমানসিও আমারো ও রিয়াল লেজেন্ড রিকার্ডো গেলেগো। We wait all in India to see the match Real Madrid-Barcelona again. আমরা মাদ্রিদে রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা লিজেন্ডসের এল ক্লাসিকো ম্যাচ ইন্ডিয়া করতে চলেছি। এটা একটা আমার কাছে অত্যন্ত আবেগপ্রবণ মুহূর্ত। রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার মতো দুটো বিখ্যাত সারা বিখ্যাত ক্লাবের লিজেন্ডসরা ভারতবর্ষে ফুটবল খেলতে যাবেন। আমি একান্তভাবে ধন্যবাদ জানাচ্ছি দীপেন্দু বিশ্বাস, আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর, এবং অলিভার কানের ম্যাচের পরে বায়ার্ন লিজেন্ডসের পরে এটা একটা ভারতীয় ফুটবলকে নতুন দিগন্ত খুলে দেবে। আজকে আমাদের একটা গর্বের দিন। আমি একজন ফুটবলার হিসেবে আমার একটা গর্ব, মানে যে ফুটবল খেলে যে জীবনে কিছু পেলাম সেটা বুঝতে পারলাম। আজকে রিয়াল মাদ্রিদের স্টেডিয়ামে ঢুকেছি, তার ভেতরে আমাদের যে প্রেস কনফারেন্সটা হয়েছে এবং তারপরে আমরা মাঠে লেজেন্ডার 3 জন লেজেন্ড ছিলেন যারা রিয়াল মাদ্রিদের হয়ে প্রচুর ফুটবল খেলেছেন। এবং ম্যাচটা কলকাতায় করতে চাইছেন উদ্যোক্তারা, কিন্তু যুব বিশ্বকাপের আগে যুব ভারতী পাওয়া যাবে কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন থাকছে। তবে উদ্যোক্তারা চাইছেন বিশ্বকাপের আগে এমন তারকাদের ম্যাচ উন্মাদনা বাড়াবে ভারতীয় ফুটবলের মক্কায়। স্পোর্টস ব্যুরো, এএনএম নিউজ। 90-এর দশকে তার অভিনয় এবং সৌন্দর্যে দর্শকদের মন মাত করেছিলেন মনীষা কৈরালা। মাঝের কয়েকটা বছর ক্যান্সার তাকে বলিউড থেকে অনেকটা দূরে সরিয়ে দিয়েছিল। ক্যান্সারকে জয় করে তিনি আবার ফিরে এসেছেন, নতুন সিনেমায় অভিনয় করছেন। আর সেই সিনেমার প্রচারে এসে শেয়ার করলেন তার জীবনের একাধিক না জানা কথা। কর্কটের যন্ত্রণা সরিয়ে রিল লাইফ। বলিউডে প্রত্যাবর্তন মনীষা কৈরালার।
অনুরাগীদের তার মায়ার বাঁধনে বাঁধতে বক্স অফিসে হাজির হচ্ছেন মানিষা। লম্বা বিরতি শেষে নিজের জীবন কেরিয়ার নিয়ে আড্ডা মারলেন ছবির পরিচালক সুনায়না ভটনাগর ও পরিচালক ইমতিয়াজ আলীর সঙ্গে। To say the right thing, to be seen in the right place, to do it right it's become like a responsibility. A cinema mein I feel realism has taken more space than melodrama. দক্ষিণী পরিচালক মানি রত্নামের সঙ্গে কাজের অভিজ্ঞতা বদলে দিয়েছে কেরিয়ারের দৃষ্টিভঙ্গি, জানিয়েছেন মানিষা। নেপাল থেকে মুম্বাই আসার বিষয়ে কোনো পরিকল্পনাই ছিল না, ঘটেছে হঠাৎই। I did a Nepali film. Okay. And during that time, it was like during my summer vacation, my mom's cousin, he's an FTI product. Okay. I came not knowing anybody. Okay. But like I had Meena Iyer, who's a senior journalist. So she was my mom's friend. কিছু স্মৃতি আজও নাড়া দেয় মনীষাকে। 1942 a love story ভোলা যায় কি? Not one bit. Not one bit. I don't remember getting tired ever. In fact, everybody had so much of energy, so much of enthusiasm. কেরিয়ারের দ্বিতীয় ইনিংসে নিজেকে যেন নতুন করে খুঁজে পেয়েছেন বলিউডের ইউনিক বিউটি মনীষা কেরালা। বড় পর্দায় অন্যধারা ছবিতে নিজেকে তুলে ধরতে চান। মুম্বাই থেকে আমানাথের রিপোর্ট, এএনএম নিউজ। আজ সারাদিন আপাতত এ পর্যন্তই। আপনারা দেখছেন এএনএম নিউজ, সবার আগে।